সারা দেশের মানুষ এই আন্দোলনে সামিল হয়। পরবর্তীতে এই আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নেয়। উক্ত আন্দোলনের চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকৃত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা এবং সরকারি চাকরিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পদে এ পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত জনবলের সংখ্যা যাচাইয়ের উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশে বর্তমানে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা এবং সরকারি চাকরিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পদে এ পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত জনবলের সংখ্যা নিম্নে উল্লেখ করা হলো। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ভাতাপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 1,96,454 জন। এর মধ্যে বীরাঙ্গনার সংখ্যা 464 জন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট হতে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা 5,895 জন। শহীদ বীর মুক্তিযোদ্ধা 5,333 জন। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা 368 জন। সর্বমোট ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 2,08,050 জন। আপনাদের অবহিত করতে চাই যে ইতিমধ্যেই আমরা অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ প্রক্রিয়া আরম্ভ করেছি। অমুক্তিযোদ্ধা শনাক্তকরণে অভিযোগ ফর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেছি। মুক্তিযোদ্ধাদের তথ্যাদি যাচাই বাছাইয়ের জন্য একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরির কাজ এগিয়ে চলছে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করার লক্ষ্যে সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর হতে তথ্যাদি সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর ফলে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের সংগৃহীত তথ্যাদি যাচাই বাছাইপূর্বক একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরির কাজ চলছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের মোট সংখ্যা 89,235 জন। বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ক্যাটাগরিতে দায়েরকৃত মামলা মোট সংখ্যা 2,719টি। নিম্নে তার শ্রেণীবিন্যাস করা হলো। আর আমি শ্রেণীবিন্যাসটা হয়তো আর পড়ার প্রয়োজন নাই। বিগত 20/11/24 তারিখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। এরপরে একইভাবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জন্য 20/11/24 ট্রাস্টি বোর্ডও গঠন করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তির ব্যবস্থাপনা ও আধুনিকায়নের জন্য গাইডলাইন প্রস্তুত করা। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন বেদখলকৃত স্থাবর সম্পত্তির ব্যবস্থাপনা ও গাইডলাইন প্রস্তুত করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর ফলে সম্পত্তির যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে ট্রাস্টের আয় এবং সম্পত্তি সংরক্ষিত থাকবে। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শিক্ষক প্রকল্পের আওতায় 6,096 কোটি টাকা ব্যয়ে 30,000 বীর নিবাস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। এর মধ্যে অক্টোবর 2024 পর্যন্ত 13,129টি বীর নিবাস নির্মাণ সমাপ্ত হয়েছে। 9,102টির কাজ চলমান আছে। 722টির টেন্ডার হয়েছে। 1,317টি মন্ত্রণালয় থেকে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। 5,730টি প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি 2025-এ শেষ হবে। ইতিমধ্যে যে সকল বীর নিবাসের কাজ সম্পন্ন হয়েছে কিংবা সমাপ্তির পর্যায়ে রয়েছে তা প্রকৃত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধারা পেয়েছেন কিনা তা যাচাই বাছাই করার জন্য উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। সারা দেশের বীর নিবাস নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিতকরণের সহ সামগ্রিক কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ কর্তৃক সরজমিন পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকাস্থ সরহদ্দি উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ শীর্ষক প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে প্রকল্পের সার্বিক অবস্থা সরজমিন পরিদর্শনের নিমিত্তে উপদেষ্টা পরিষদ নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির সদস্যরা হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পরিবেশ,
ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বৃন্দ এবং উপদেষ্টা জনাব মোহাম্মদ মাহফুজ আলম সরেজমিনে পরিদর্শন করে সুচিন্তিত মতামত প্রদান করবেন। এছাড়া এই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে পরিকল্পনা আহ্বায়ক করে 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এতে প্রকল্পের সার্বিক কার্যক্রম বেগবান হবে। মুক্তিযুদ্ধকালে মিত্রবাহিনীর শহীদ সদস্যদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্প। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর 3630 জন কর্মকর্তা ও জওয়ান তাদের জীবন উৎসর্গ করেছেন। প্রায় 9856 জন কর্মকর্তা ও জওয়ান আহত হয়েছিলেন এবং 213 জনের বেশি নিখোঁজ হয়েছিলেন। মিত্রবাহিনীর শহীদ সদস্যদের মধ্যে প্রায় 1677 জন কর্মকর্তা ও সৈনিক ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে শহীদ হন, যাদের বেশিরভাগ আশুগঞ্জ উপজেলার বিভিন্ন সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাদের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর আত্মত্যাগ ও শহীদ সদস্যদের জীবন উৎসর্গের বিষয়টি স্মৃতিবহ ও শ্রদ্ধার সাথে স্মরণীয় করে রাখার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের পাশে বাহাদুরপুর ও বসুতারা মৌজার প্রায় 72 কোটি টাকা ব্যয়ে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ চলমান রয়েছে। উল্লেখ্য, প্রকল্পটি ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে শেষ হবে। আপনাদের সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ পুনরায় জানাচ্ছি। মাননীয় অ্যাডভাইজার মহোদয়, আমি মাসুদুল হক বলছিলাম ইউএনপি থেকে। আপনি বলেছিলেন যে বর্তমান যে এক্সিস্টিং মুক্তিযোদ্ধা তালিকা রয়েছে এটা যাচাই বাছাই করবেন। এটা যাচাই বাছাই কি শুরু হয়েছে কিনা, এক, আর না হলে কবে থেকে শুরু হবে, আর এই যাচাই বাছাই তালিকাটা সম্পন্ন করতে কতদিন সময় আপনি টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন বা দিবেন কিনা? এই বিষয়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট আছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। সেটা গত নভেম্বর মাসের 20 তারিখে গঠিত হয়েছে। একটি সভা মাত্র তারা করেছে। সেই নিরিখে তারা কিছু পরিবীক্ষণ আমাদেরকে দিয়েছে, যেগুলি সংশোধনযোগ্য। এগুলি পুনরায় আমাদের আইনটা সংশোধনের প্রক্রিয়াধীন আছে। মানে অনেক আগে থেকে একটা পুরনো অভিযোগ যে মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে বিতর্কিত তালিকা, যেটা হচ্ছে যে আসলে এই পর্যন্ত অনেক কঠিন যদিও কাজটা করা। আপনি এসে শুরুতেই বলেছিলেন যে এটা আপনি একটা তোমাকে সঠিক তালিকা তৈরি করা হবে। তো আপনার টাইম ফ্রেমটা কত? যে তালিকাটা আমি নতুন করে কোনো তালিকা করব না, যে তালিকাটা আছে সেই তালিকাগুলোকে যাচাই বাছাই করার জন্য আমাদের একটা ডাটাবেস তৈরির কাজ চলছে। ডাটাবেস না হলে কোনো কিছুর কোনো রকমের তথ্য নথি কোনো কিছুই সংরক্ষিত নাই, পাওয়া যাচ্ছে না। এগুলি ডাটাবেস তৈরি করার পরে আমরা শ্রেণী বিন্যাস করব। আমরা মুক্তিযোদ্ধার যে সূত্র, মুক্তিযোদ্ধা কারা মুক্তিযোদ্ধা হবেন, ব্যাপকভাবে যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন তাদের প্রবল আপত্তি আছে সবাইকে মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করার ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা মুক্তিযোদ্ধার যে সূত্র, সেই সূত্রেরও একটু পরিবর্তন আনা দরকার। এই জন্য এটা আইন সংশোধনের প্রয়োজন আছে। এটা উপদেষ্টা কাউন্সিলে এই বিষয়টা উত্থাপন হবে। তারা যেটা সিদ্ধান্ত নির্ণয় করে দেবেন ওই অনুসারেই আমরা শ্রেণীবিন্যাসগুলো করতে পারবো। মুক্তিযুদ্ধের সংজ্ঞার কথা সেটা ওটা তো ডাটাতে উত্থাপন করার পরে আমরা একটা আপত্তি ফর্ম সেই সাথে সংলগ্ন করে দেব। এটা শুধু মুক্তিযোদ্ধারাই আপত্তিটা উত্থাপন করতে পারবে না, যে কোনো নাগরিক করতে পারবে। এটা আমরা হচ্ছে অন্তর্বর্তীকালীন থাকি বা না থাকি, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে এই সমস্ত বিষয়গুলো করে গেলে এর পরবর্তী পর্যায়ে যারা আসবে তারাও এই ধারা অনুসরণ করে একটা প্রকৃত জায়গায় যেতে পারবে। আমি অবসরে রনি, আপনার কাছে প্রশ্ন আমার যে শহীদ বুদ্ধিজীবী দিবসে এটা বিগত সরকারের আমলে তালিকা করা হয়েছিল আর কি, তালিকা প্রকাশ করা হয়েছিল। তো সেই তালিকা তখন বলা হয়েছিল যে শহীদ বুদ্ধিজীবীদের যে তালিকা করা হয়েছে তাদের পরিবারকে কোনো ধরনের সুযোগ সুবিধার আওতায় আনা হবে। তো সেই বিষয়টা কি অবস্থায় আছে, আপনারা এখন চিন্তা ভাবনা করছেন কিনা? আর একটা হলো যে শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশের কি অবস্থা, এটা কি আর প্রকাশ হবে কিনা আর কি?
না, ওইটা তো নাই। শহীদ বুদ্ধিজীবীদের একটি তালিকা এখানে সম্পন্ন করা আছে, 560 জন তালিকা সম্পন্ন করা আছে। এটা গেজেটের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। কমিটি করা হয়েছিল, সেখানেও আরো প্রায় 2000-এর মতো আবেদন পেন্ডিং আছে। তো এই কার্যক্রমটা কি চলবে, না আপনারা এটাকে আসলে স্থগিত করেছেন? আমি সেই গেজেটের মধ্যে এটাই পেয়েছি, ওই কার্যক্রম চলমান আছে নাকি? না স্যার, এই মুহূর্তে কার্যক্রম তো বন্ধ আছে। হয়তো বা স্যার প্রয়োজনে এটা যাচাই করা হবে, ওটা যাচাই করা হবে। আমি বলছি এটা 560 জন এটা তালিকা করা হয়েছে। প্রত্যেকটা এই যে এতদিনের পরে এসে 50 বছর পর এই সমস্ত তালিকা করাটা অতি দুরূহ একটা ব্যাপার। অনেকেই বেঁচেও নাই, তাদের সন্তান সন্ততিরাও বেঁচে নাই। মানে বাস্তব প্রেক্ষাপটটাই হচ্ছে এরকম। এটা অত্যন্ত দুরূহ এবং জটিল কাজ। সেই কারণে মুক্তিযোদ্ধাদের ব্যাপারটাও একই রকমের দাঁড়িয়েছে। সন্তানরা আসছে, ওনার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, এই সমস্ত দাবিগুলা নিয়ে। তো বিষয়টা আমাদের জন্য বিব্রতকর হচ্ছে যে একটা সন্তান আসছেন, ওনার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, এই 50 বছর পরে এই করুণ আর্তি জানাচ্ছেন যে তাকে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করাও, তার কাছে পর্যাপ্ত কোনো ধরনের নথিপত্র কোনো কিছুই নাই। তো এই সমস্ত আকুতিগুলো যখন আসে তখন এগুলি একটা করুণ পরিবেশ সৃষ্টি হয়। আমি নিজে যেটা এই কয়দিনে ফেস করেছি, যে দেখেছি, সেটা কেন এটা যুদ্ধের পরপর এই তালিকাগুলো গ্রহণ করা হয় নাই, গঠিত হয় নাই, তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা জাতি পায় নাই এখনো পর্যন্ত। যেগুলি এই যে এবারের 24-এর আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের তালিকা সম্পন্নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে সরকার। আজকে কয় মাস হয়ে গেছে, এখনো এটাকে নিষিদ্ধ করা যাচ্ছে না। অনেকের লাশ পোড়ানো হয়েছে, অনেকের লাশ গোপনে দাফন হয়েছে, কবর হয়েছে। বিভিন্ন জন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসছেন। এগুলিকে যাচাই বাছাই করে এখনকার একেবারে তাজা তাজা বিষয় এটাও সম্পন্ন করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে যেগুলো 50-55 বছর আগে সংগঠিত একটা যুদ্ধ, সেই যুদ্ধের যে যারা অংশী, যারা সেই যুদ্ধে শহীদ হয়েছেন, তাদের না তালিকা সম্পন্ন করা হয়েছে, না মুক্তিযোদ্ধাদের তালিকা হয়েছে, না রাজাকারদের তালিকা হয়েছে। কোনোটাই সম্পন্ন করে যায় নাই। কেন যায় নাই সেটার জন্য যারা যায় নাই, করে নাই, তারাও জাতির কাছে কোনো ব্যাখ্যা ইত্যাদি দেয় নাই। এটাই হচ্ছে আমাদের জন্য এটা। আমি ব্যক্তিগতভাবে একজন মুক্তিযোদ্ধা, আমার কাছে এটা অত্যন্ত বেদনাদায়ক একটা বিষয়। কারণ জাতির এত একটা শ্রেষ্ঠ সময়, যে এই সমস্ত বীরত্ব এবং ত্যাগের মহিমায় ভাস্বর, এই জিনিসটাকে জাতি ধারণ করতে পারছে না সামগ্রিকভাবে। কোন কোন ক্ষেত্রে এটা মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানিদের যুদ্ধ হচ্ছে, মানে সামগ্রিকভাবে জাতি যুদ্ধ করেছে, সেই জিনিসটা এটা প্রতিবাদ হচ্ছে না। এই দুঃখ যাতনা আমরা বয়ে বেড়াচ্ছি এখনো পর্যন্ত। আমরা তো দেশকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে যুদ্ধ করেছি। এটা কোনো ঘৃণা বিদ্বেষের যুদ্ধ ছিল না। কারণ কোনো মুক্তিযোদ্ধা ঘৃণায় জীবন উৎসর্গ করতে পারে না। মানুষের ঘৃণায় বিদ্বেষে জীবন হরণ করতে পারে। জীবন উৎসর্গ করতে গেলে ভালোবাসার প্রয়োজন হয়। আমরা ভালোবেসেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। প্রত্যেকটা মুক্তিযোদ্ধার মনে, এখন যখন আমি এখানে এসে বসছি, অনেক মুক্তিযোদ্ধা বন্ধুরা আসছেন, তারা ভাতাও নিতে চান না। যারা ভাড়া নিচ্ছে তাদের প্রতি তাদের কোনো বিদ্বেষ নাই, কোনোটাই নাই। শুধু তারা দাবি করছে যে তাদের সম্মানটা যেন এই শেষ বয়সে যেন তারা মর্যাদার সাথে যেন মরতে পারে, সেই ব্যবস্থা যেন মন্ত্রণালয় করে। এটাই হলো তাদের আকুল আর্তি, অন্য কোনো বিষয় নয়। আমরা এই বিগত আন্দোলনের সময় এই ইমেজটা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মুক্তিযোদ্ধাদের। কোটা আন্দোলনের সময় মুক্তিযোদ্ধা সন্তানের কোটাটা অনেক বড় বিষয় হয়ে আসছিল, এবং এটা শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পর্যায়ে যত সংবাদ ইত্যাদি হয়েছে, নিউজ হয়েছে, যে কোনো ভাষায় পৃথিবীর বাংলাদেশের আন্দোলন নিয়ে সংবাদ হয়েছে, সেখানে মুক্তিযোদ্ধারা একটা সুবিধাভোগী শ্রেণী হিসাবে উপস্থাপিত হয়েছে।
সেই নিরিখে আমি সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হলো যে আপনার এখানে 3টা প্রকল্পের বর্ণনা দেওয়া হয়েছে আপনার লিখিত যে বক্তব্য সেখানে। তো আমি জানতে চাচ্ছিলাম যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তো 9টি প্রকল্প সরাসরি এবং আরো 6টি প্রকল্প ছিল এডিপির অনুমোদিত। তো এই প্রকল্পগুলোর বিষয়ে আপনার যতটুকু জানা যাচ্ছে এই প্রকল্পগুলো কিছু বাতিল করা হয়েছে, কিছু স্থগিত করা হয়েছে। আসলে এই প্রকল্পগুলো নিয়ে আপনারা কি ভাবতেছেন? যে যেমন এর ভিতরে বধ্যভূমি আছে, আপনার মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণ আছে, নানান বিষয়, এই বিষয়ে এই প্রকল্পগুলোর আসলে ভবিষ্যৎ কি? এগুলি দিলে একটা ব্যাপক অনেক বেশি হয়ে যেত বলেই আমি বলেছি যে এটা দিতে প্রত্যেকটা প্রকল্প আমরা সারসংক্ষেপ যাচাই করছি। এই যে অনেক প্রকল্প আছে স্মৃতিসৌধ এবং সেটার সাথে জাদুঘর সংশ্লিষ্ট করা হয়েছে, কিন্তু এই জাদুঘর এবং এই স্মৃতিস্তম্ভ, এই স্মৃতিসৌধ এগুলি রক্ষণাবেক্ষণের জন্য কোনো রকমের এক্সিট প্ল্যান আমি এখানে দেখি নাই। কারণ একটা ঘর এবং একটা স্মৃতিসৌধ বানাই দিলে তো হবে না, এটার একটা পবিত্রতার ব্যাপার আছে, এটা সংরক্ষণের ব্যাপার আছে। জাদুঘর হলে কিউরেশনের ব্যাপার আছে, এখানে নানা রকমের এক্সিবিট গুলাকে সংগ্রহ করা, সেগুলিকে সংরক্ষণ করা, এই সমস্ত কম্পাইল করা, এই সমস্ত ব্যাপারগুলো আছে। এই ধরনের এই প্রকল্পগুলোর মধ্যে আমরা কোনো কিছু দেখি নাই। শুধু কাঠামো তৈরি করে এগুলি ছেড়ে দেওয়া হয়েছে এরকম প্রচুর আছে, যে আমরা চিন্তা করছি যে এগুলি অন্য বিকল্পভাবে কিভাবে এগুলি ব্যবহার করা যেতে পারে। মাননীয় উপদেষ্টা, আমার নাম নোমান। আমি কয়েকদিনের মধ্যে তো আমার দেশ পত্রিকা প্রকাশ হচ্ছে, আমি সেই পত্রিকার একজন রিপোর্টার। আমার 2টা প্রশ্ন যদি আপনি এলাও করেন। প্রথম প্রশ্নটা হলো, বিগত সরকার বেশ কয়েকজন নতুন মুক্তিযোদ্ধা হিসাবে সনদ দিয়েছিলেন, এর মধ্যে 8 বছর 7 বছর একজন মাননীয় মন্ত্রীও ছিলেন। তো আপনি যে একটু বক্তব্য দিয়েছেন যে আপনারা একটা সংজ্ঞা নির্ধারণ করবেন মুক্তিযোদ্ধার, আপনাদের একটা আইন করবেন, বিধি করবেন বলছেন, তো সেই বিধিতে মুক্তিযোদ্ধাদের বয়সটা নিরূপণ করবেন কিনা, কত বছর বয়স বলে তিনি মুক্তিযোদ্ধা হতে পারবেন? প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হলো, জি স্যার, দ্বিতীয় প্রশ্নটা হলো, গত সরকার অনেক প্রতীক্ষার পরে যাচাই বাছাই করে একটা তালিকা প্রকাশ করেছিল, সেখানে রাজাকারের তালিকা হিসাবে সেটা প্রকাশ করেছে। এখানেই একটা সংবাদ সম্মেলনে মাননীয় মন্ত্রী মহোদয় সেটা প্রকাশ করেছিলেন। সেখানে যুদ্ধপাট ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর ছিলেন গোলাম আলী টিপু, তার নামটা আসছিল সেখানে। আপনারা এই তালিকাটা কি নতুন করে পুরো প্রকাশ করবেন কিনা যাচাই বাছাই করে? ধন্যবাদ। প্রথম প্রশ্নের ব্যাপারটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের বয়সের ব্যাপারে। এখানে মুক্তিযোদ্ধাদের মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধাদের বয়সের একটা নির্ধারণ করা বিষয় ছিল, সেটা ছিল 12 বছর 6 মাস। 12 বছর 6 মাস নির্ধারণ করা হয়েছিল। এর নিচে যে সমস্ত মুক্তিযোদ্ধা, যে সমস্ত যারা মুক্তিযোদ্ধা হয়েছে তাদেরকে বাতিল করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। এই সমস্ত গুলা জেলা ওয়ারি আমার কাছে এটা একটা তথ্য তালিকা আছে, এর সংখ্যা হচ্ছে 2111। এই নিরিখে আমরা একটা মামলার তালিকা আপনাদের দিয়েছি, যেখানে সেখানে এই বিষয়টা উল্লেখ আছে। এটা আপিলেট ডিভিশনে এই মামলাটা আছে। আমরা এটা কজ লিস্টে মামলাটা আসছে, একটু শেষের দিকে আসছে, হয়তো জানুয়ারির মাঝামাঝি সময়ে আমরা এই ব্যাপারে আদালতের একটা সিদ্ধান্ত আমরা পেয়ে যাব। পেয়ে গেলে সব মামলা একই নেচারের, একই ধরনের সব মামলাগুলোকে একত্রিত করে আমরা সেটার ব্যাপারে আদালতের সিদ্ধান্তটা পেলে আমরা তাৎক্ষণিক তাদের বাতিল করব। আজকে এই সুবাদে আরেকটু বলতে চাই যে বহু অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধা না হয়েও এখানে মুক্তিযোদ্ধা হিসাবে তারা তালিকাভুক্ত হয়েছে, গেজেটভুক্ত হয়েছে এবং সুবিধাদি গ্রহণ করছে। তো আমার দৃষ্টিতে এটা একটা জাতির সাথে প্রতারণা। এটা ছোটখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ। তো আমরা এটাকে এই আদালতের কাছ থেকে যখন এই বিষয়টা নির্ণীত হবে, তখন আমরা তাদের তো বাতিল করবই এবং এটার জন্য প্রয়োজনীয় সাজার জন্য আমরা ব্যবস্থা করব, এরা যেন শাস্তি ভোগ করে। একইভাবে অন্যান্য যে সমস্ত মুক্তিযোদ্ধার তালিকায় যারা ইতিমধ্যেই অমুক্তিযোদ্ধা যারা এখানে তালিকাভুক্ত হয়েছে, আমরা যাচাই বাছাই প্রক্রিয়াগুলার সুনির্দিষ্ট করলে তখন তাদের ব্যাপারেও একই রকমের ঘটনাগুলো, একই রকমের বিষয় হবে। এটা শাস্তি পাওয়া উচিত তাদের সবাইকে দৃষ্টান্তমূলক। আমরা আশা করছি যে এ বিষয়ে আমরা খুব দ্রুত একটু
এই কার্যকর ব্যবস্থায় যেতে পারবো। আমাদের যে অনেক কটা তালিকা, 3টা 4টা বহু রকমের নীল তালিকা, লাল তালিকা, নানা রকমের তালিকা, ভারতীয় তালিকা, বিভিন্ন রকমের মুক্তিযোদ্ধার তালিকা এখানে আছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অনুরাগের বসে কিংবা কারো আত্মীয়তার বসে কিংবা অন্য কোনো প্রলোভনে এখানে বহু মানুষকে অনেককে মুক্তিযোদ্ধা করা হয়েছে। তো তাদেরকে চিহ্নিত করতে একটু সময় তো অবশ্যই লাগবে, কারণ আমরা চাই না যে যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা যেন কোনো না কোনোভাবে যেন তারা ক্ষুণ্ণ না হয়, তাদের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়, সেটাকে অক্ষুণ্ণ রেখেই বাকি কাজটা সম্পন্ন করতে হবে। এটাই হচ্ছে আমাদের জন্য একটু দুরূহ কাজ। আমরা প্রচেষ্টা রাখছি, আশা করছি যে এই ক্ষেত্রেও সফলতা আসবে। আমরা একটা ইন্ডিমিউনিটিও হয়তো দেব যে যারা মুক্তিযোদ্ধা এইভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসছেন তারা যেন স্বেচ্ছায় এখান থেকে চলে যান, স্বেচ্ছায় যেন চলে যান। সেই কারণে যদি যায় তাহলে হয়তো তারা সাধারণ ক্ষমাও পাইতে পারে। আর যদি আমরা সেটা না হয় তাহলে আমরা যেটা বলেছি যে এই যে প্রতারণার দায়ে আমরা তাদেরকে অভিযুক্ত করব। রাজাকারের তালিকা বিষয়ে আমার কোনো জানা নেই। রাজাকারের তালিকা গ্রহণ করা এখানে হয়নি মনে হয়। আমার নাম আরিফ, আমি প্রথম আলোতে আছি। controversy ছিল আমাদের হাতে নাই আর কি, যেটা আগের মন্ত্রী মহোদয়ের কাছে বা মন্ত্রণালয়ে